ঠিক আছে, আজকে ক্লাস শুরু হলো আমাদের। আজকের মেইন লেকচার এক্সিয়াল স্ট্রেস এন্ড স্ট্রেন। প্রথম হচ্ছে আমাদের আজকের ক্লাসের মেইন প্রতিপাদ্য বিষয় হচ্ছে একটা হচ্ছে এক্সিয়াল স্ট্রেস স্ট্রেন এবং থার্মাল স্ট্রেন। এক্সিয়াল এর মধ্যে দুইটা ব্যাপার থাকে, একটা টেনশন এবং কম্প্রেশন থাকে। এই জন্য আমরা লিখছি স্ট্রেস এন্ড স্ট্রেন ইন মেম্বার সাবজেক্ট টু টেনশন, কম্প্রেশন এন্ড থার্মাল চেঞ্জ। টেনশন এবং কম্প্রেশন, টেনশন মানে টান দিয়ে লম্বা করব এবং কম্প্রেশন মানে চাপ দিয়ে ছোট করবো। এটা তোমরা মোটামুটি বাই দিস টাইম আন্ডারস্ট্যান্ড। ঠিক অনুরূপ থার্মাল চেঞ্জেও কিন্তু যদি তাপ দাও তাহলে লম্বা হবে, আর যদি তাপটা কমাই দাও, টেম্পারেচার নেগেটিভ করো, তাহলে এটা ছোট হবে। তার মানে এই দুটা কিন্তু সিমিলার ওয়েতে কাজ করে। এই জিনিসটা প্রথমেই বুঝতে হবে যে টেনশন, কম্প্রেশন, থার্মাল চেঞ্জ একসাথে পড়ানোর উদ্দেশ্য কিছুই না, দুটার বিহেভিয়ারটা একই রকম। দুইটার কাজের জন্য বিহেভিয়ারটা সিমিলার, অথবা আমরা একসাথে পড়াচ্ছি। এটা এইটা তোমরা সবাই জানো। সো এইটা আমি আর বেশি বলতে চাচ্ছি না। স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম, এটা অনুপাতটা হলো ই হলো স্ট্রেস বাই স্ট্রেন, সিগমা বাই ইপসাইলন। আমি মাঝে মাঝে সিগমা ইপসাইলন বলবো, তোমরা বোঝার চেষ্টা। সিগমা মানে স্ট্রেস, ইপসাইলন মানে স্ট্রেইন। এই যে এটা ইম্পর্টেন্ট রিলেশনশিপ। এটা ইপসাইলন এইভাবেও লেখে, আবার এইভাবে অন্যভাবেও লেখে। যা হোক, এটা ইপসাইলন। এটা কি জিনিস? এটা ইপসাইলন না তো, এটা হলো ইপসাইলন। ইপসাইলন মানে স্ট্রেইন, স্ট্রেইন মানে চেঞ্জ ইন লেংথ বাই এল। এটাকে ডেল এল লেখে, বড় হাতের ডেলটা লেখে, অনেক কিছুই লেখে। আমরা কখনো স্মল ডেল লিখবো, আবার আসলে বড় হাতের ডেল লিখবো। বড় হাতের ডেল মানে আমি বুঝতে চাচ্ছি তোমার এরকম যাই লিখি তোমার সবই আমরা যদি এরকম লিখি, এই ডেলটা এটা লিখলেও ঠিক আছে, অথবা আমরা অনেক সময় এটা লিখি ডেল এল, এটাও ঠিক আছে। সো আলটিমেটলি আমি ডেল এল লিখি, স্মল ডেল লিখি, আর ডেল লিখি, অলমোস্ট সেম। ঠিক আছে। এখন হচ্ছে আমাদের এই যে দেখো, এই একটা এখানে একটা 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 মেম্বার, একটা সার্কুলার মেম্বার ঝুলানো আছে। আমি যদি এটাকে টান দিই বাইরের দিকে, এই যে ডেল পরিমাণ বেড়ে গেল। এই মানে বেড়ে গেল, কতখানি বাড়লো, অতিরিক্ত হইলো কতখানি, সেটা হলো এই সেই ডেলটা। এবার আসো, সিগমা ইজ ইকুয়াল টু পি বাই এ। এটা তো বলছি স্ট্রেস ইজ ইকুয়াল টু ফোর্স পার ইউনিট এরিয়া, ফোর্স বাই এরিয়া। এই দুটো তোমরা জানো, ইন্টারমিডিয়েট থেকে, আগের থেকে জানো। আচ্ছা, আর হচ্ছে ই ইজ ইকুয়াল টু স্ট্রেস বাই স্ট্রেইন। ইপসাইলন দেখো এইভাবেও লেখা হয়, আবার এইভাবেও লেখা হয়। অর্থাৎ আমি ভুল করে লিখছি, এইভাবেই লিখবা তোমরা, এইটা লিখবা না। এটা হচ্ছে আমি কাট পেস্ট করে নিছি, তো এই জন্য এটা আছে। এই ইপসাইলনটা লিখবা সবসময়। আর হচ্ছে শেয়ার মডুলাস তোমরা জানো, এটা আমার দরকার নেই আজকের জন্য। এটা হচ্ছে পয়সন রেশিও, নিউ, এটাও তোমরা জানো। অনেক সময় মিও লেখে, নিও লেখে, আবার এই মিউ এটাও লেখে, পয়সন রেশিও। এখন এটা আমাদের মেইন ক্লাস। এই ক্লাসের মধ্যে আমরা এই ব্যাপারটাই বললাম যে এটা হলো স্ট্রেন আর অর ইলাঙ্গেশন টেক্স প্লেস ডিউ টু এক্সিয়াল ফোর্স। এক্সিয়াল ফোর্সের জন্য এই লম্বা হওয়ার টেন্ডেন্সিটা গ্রো করে। অতএব আমি যদি লম্বা দিকে টানি, এরকম ভাবে টানি বাইরের দিকে, তাহলে এটা লম্বা হবে। আর যদি আমি এই দিকে প্রেশার দিই, তাহলে এটা ছোট হয়ে যাবে, আরো ছোট হয়ে যাবে। তখন এই আর কি ব্যাপার। এবার কিছু ফর্মুলা, এটা আবার আমি রিপিট করতেছি যে সিগমা ইজ ইকুয়াল টু পি বাই এ, ইপসাইলন ইজ ইকুয়াল টু ডেল বাই এল, এবং ই ইজ ইকুয়াল টু সিগমা ইপসাইলন। এটার থেকে আমরা ইচ্ছা করে এটা লিখতে পারি না। দেখো, এই সিগমাটার এক পাশে থাকে, এটা এখানে ব্রজগ্রহণ করলে এটা চলে আসে, মানে এটার থেকে আমরা এটা লিখতে পারি। তো এটা একটা রিলেশন ধরতে পারো। এই যে ইপসাইলনটা আছে,
এই ইপসাইলন ইজ ইকুয়াল টু সিগমা বাই এটা, এই যেখান থেকে আমরা দেখছি সিগমাটা কি, সিগমা হলো এই যে পি বাই এ। সো আমি পি বাই এ লিখে দিলাম এখানে, সিগমার পরিবর্তে পি বাই ই এর জায়গায় ই থেকে গেল। এবার ইপসাইলন ইজ ইকুয়াল টু ডেল্টা বাই এল, এই ইপসাইলনের পরিবর্তে আমি ডেল্টা বাই এল যদি লিখে ফেলি তাহলে কি হয় দেখো, এই ইপসাইলনের জায়গায় যদি ডেল্টা বা এল বানাই দিই তাহলে ঘটনাটা কি হয় দেখো। আমি এখানে একটু এখানে ডাইরেক্ট করে দিচ্ছি, তারপর লিখে দিচ্ছি যে ডেল্টা বা এটাকে আমি ডেল লিখি মনে করো, তাহলে তোমার সুবিধা হবে বুঝতে, কনফিউশন হবে না। ডেল প্রথমে হচ্ছে আমরা জানি ইপসাইলন, এই লেখা কি দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, ইপসাইলন ইজ ইকুয়াল টু ডেল বাই এল। আবার ইপসাইলন ইজ ইকুয়াল টু আমরা যেখানে লিখছি কি এইটা পি বাই এই। এটা যদি হয় তাহলে এই দুটাকে আমরা যদি ব্যবহার করি তাহলে ডেল ইজ ইকুয়াল টু পি এল বাই এই হবে না, এটা হবে না? এই ডেলটাকে এই পাশে রাখলাম, এলটাকে নিয়ে চলে আসলাম, তাহলে এই জিনিসটা হবে। তার মানে আমরা নতুন একটা ফর্মুলা শিখলাম, ডেল ইজ ইকুয়াল টু পি এল বাই এই। এখন কোনটা কি জিনিস আমরা দেখি একটু। ডেলটা হচ্ছে চেঞ্জ ইন লেন্থ, এটাকে ডেল এলও বলা হয়, এটাকে ডেলও বলা হয়, আবার ডেল এলও বলা হয়। তা আমরা শর্টে ডেল ব্যবহার করি। ডেল ইজ ইকুয়াল টু পি, পি মানে ফোর্স, এল মানে লেন্থ, এ মানে ক্রস সেকশন, ই মানে মিয়াস মিটার। তার মানে কোনো একটা জিনিস কতখানি লম্বা হবে কার উপর নির্ভর করে, চারটা জিনিসের উপর নির্ভর করে। এক নম্বর, ফোর্স যদি বেশি হয় লম্বা বেশি হবে, লেন্থ যদি বেশি হয় লম্বা বেশি হবে, ক্রস সেকশন যদি বেশি হয় লম্বা কম হবে, ইয়াংস মডুলাস ইলাস্টিসিটি যদি বেশি হয় লম্বা কম হবে। তার মানে আমি তোমাদের একটা কথা বলছি, যার ই বেশি তার স্টিফনেস বেশি। স্টিফনেস মানে কি, সে নিজের অবস্থানটা ধরে রাখবে, সে লম্বা হইতে দিবে না, সে আটকাই থাকবে। স্টিফনেস যার বেশি সে লম্বা হইতে দিবে না। তার মানে আমরা কিন্তু এই ফর্মুলাটা আমরা মনে রাখতে হবে যে যদি মানে আমরা যখন দেখবো যে কোনো একটা ম্যাটেরিয়াল আমরা ডিজাইন করো, তোমরা আর্কিটেক্ট যারা বিভিন্ন সময় বিভিন্ন ম্যাটেরিয়াল ব্যবহার করো অথবা তোমরা সাজেস্ট করো, বাট তোমরা যে ম্যাটেরিয়ালের কনসেপ্টটা না বুঝো, তুমি দেখবে এমন একটা ম্যাটেরিয়াল সাজেস্ট করবে যেটা ওটার জন্য ফ্লেক্সিবল না, সুইটেবল না। সো ম্যাটেরিয়াল সাজেস্ট করার জন্য ম্যাটেরিয়াল সম্পর্কে পড়তে হবে, এবং রাদার তোমরা কিন্তু আমাদের থেকে অনেক বেশি ম্যাটেরিয়াল নিয়ে কাজ করো, যে এইখানে কি দিব, স্টিল দিব, এইখানে কাঠ দিব, এইখানে অন্য কিছু দিব। এই সব কিছু জানতে হলে ম্যাটেরিয়াল সম্পর্কে ভালো একটা ধারণা হইতে হবে, কারণ তুমি একটা সাজেশন নিয়ে তুমি কিন্তু এটা সাবমিট করো। সো ম্যাটেরিয়াল সম্পর্কে বুঝতে হবে তোমাদেরকে, যে কোনো একটা জিনিস মনে করো টান পড়তেছে, টান লম্বা পড়তেছে, আচ্ছা এটা তো লম্বা হয়ে যাবে না, এটা একটা ভয় তোমার থাকার কথা। তাহলে কি করবা, কি পরিমাণ ফোর্স দিচ্ছ, এর লেন্থটা কত, এর ক্রস সেকশন এরিয়া কত, এর ইয়াংস মডুলাস কত, এটা জানার পরে সিদ্ধান্ত নিবা যে ওই ম্যাটেরিয়ালটা ওখানে ব্যবহার করবা না করবা না। সো এই হলো ব্যাপার মোটামুটি। এখন আমরা এই ফর্মুলাটা আরেকবার লিখতেছি। এক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম আমরা তিনটা কাজ করব, এক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম, এক্সিয়াল স্ট্রেন ডায়াগ্রাম এবং রিলেটিভ ডিফারেন্স ডায়াগ্রাম। এক্সিয়াল ফোর্স ডায়াগ্রামকে বলা হয়, এক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম বলা হয়, এটাকে ফোর্স ডায়াগ্রামও বলে, ফোর্স ডায়াগ্রাম বলে শর্টে, ফোর্স ডায়াগ্রাম বা এফ ডায়াগ্রাম, ফোর্স ডায়াগ্রাম বা এফ ডায়াগ্রাম বলে এটাকে অনেক সময়, যেমন শেয়ার ফোর্স ডায়াগ্রাম বলে না, এটা হলো এক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম। এটাকে বলে স্ট্রেইন বলে, স্ট্রেইন বলে, আর এটাকে বলা হয় ডেল। এই ডায়াগ্রামটা আমরা আঁকবো এই পরবর্তী অঙ্কের মধ্যে, এই ডায়াগ্রামটা আঁকবো। এই ডায়াগ্রামটা আঁকতে হলে আমাকে জানতে হবে ইপসাইলনটা কি জিনিস। আমি এটা হচ্ছে, আমি যদি এফোর্স জানি, তারপরে তার থেকে ইপসাইলন ডায়াগ্রাম কিভাবে আঁকবো তুমি খেয়াল করো। এখানে এখানে এই যে এই ফর্মুলা, এইটা ফর্মুলা না, আচ্ছা এই ফর্মুলাটা তুমি জানো, এই ফর্মুলা থেকে যদি আমি এই এলটাকে যদি নিচে নিয়ে আসি তাহলে এটা এপসাইলন হয়ে যায় না, নাকি হয় না? হয়। সবাই দেখো, এই এলটাকে যদি নিচে নিয়ে আসি, এটাই তো ডেল বাই এল তো এপসাইলন, তাহলে আলটিমেটলি এপসাইলনটা কি, এপসাইলন হচ্ছে পি বাই এই। সবাই ক্লিয়ার আর নট ক্লিয়ার?
এপসাইলনটা কি? পি বাই এই। তো পি এর সাথে এ আর ই ভাগ করলে এপসাইলন হয়ে যায়। সবাই ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, আর এপসাইলনকে এপসাইলনকে ডেল বানাবো, তাহলে কি করবো? এপসাইলনকে ডেল বানাবো। অর্থাৎ আমি এই যে আমার এইটা আছে, এখন আমি এটাকে ডেল বানাবো। কি করব বলো তো একটু, কে বলতে পারবে? সবচেয়ে শর্টকাট কি? ইপসাইলন আমি করে ফেললাম পি বাই এই দিয়ে, এখন ডেল বানাবো। কি করতে হবে? আমি হিজ দিচ্ছি, দেখো এখানে পি বাই এই আছে তাই না, এটা এপসাইলন। তাহলে অরিজিনাল ডেলের ফর্মুলা কি? একটা এল লাগানো আছে না, তাহলে এর সাথে একটা এল গুণ করলেই কিন্তু ডেল হয়ে যাবে। ক্লিয়ার আর নট ক্লিয়ার? Ji, sir. হ্যাঁ, এইটা যদি বুঝো তাহলে অঙ্ক সোজা, খুবই সোজা। তাহলে আমি আবার রিপিট করতেছি তোমাদের, আমরা ইপসাইলন যখন বের করব, ইপসাইলন যখন আমরা প্রথমে ফোর্স ডায়াগ্রাম থেকে বের করব, ইপসাইলন ইজ ইকুয়াল টু আমরা করব পি বাই এই। সো যেই জায়গার ইপসাইলন করব ওই জায়গার পিটা বের করব, এবং ই তো কনস্ট্যান্ট হয় সাধারণত ম্যাটেরিয়ালের, আর ক্রস সেকশন এরিয়াতে ভাগ করলে আমরা ইপসাইলনটা বের করে ফেলবো। ইপসাইলন মানে স্ট্রেইন। হ্যাঁ, ডেল যখন বের করবা তখন কিন্তু একটা অন্য একটা কাজ করবে, একটা জিনিস। ডেলটা হচ্ছে কতটা লম্বা হলো, মনে করো এরকম একটা লম্বা একটা এরকম একটা জিনিস আছে, এইরকম একটা জিনিস আছে, হ্যাঁ, বা আমি একটু বড় করে আঁকালাম, এরকম একটা জিনিস আছে, এই জায়গায় আটকানো আছে। এখন এখানে যেটা ফোর্স আমরা দিই, তাহলে এ লম্বা হয়ে এইরকম হবে। তার মানে এই যে পয়েন্ট, এটা যদি এ পয়েন্ট হয়, এটাও তো এ পয়েন্টই হবে। ও, এটা যদি এ পয়েন্ট হয়, আচ্ছা ঠিক আছে বুঝলাম। তাহলে এ পয়েন্ট কি শিফট করবে না করবে না? আর এটা যদি বি পয়েন্ট হয়, আর এটা বি ড্যাশ, তাহলে এ পয়েন্ট কি শিফট করছে না করছে না? করে নাই, এটা ফিক্স করা আছে, শিফট করবে? বলো, উত্তর দাও, হ্যাঁ না বলো। এ Na, পয়েন্ট sir. বি পয়েন্ট শিফট করবে? বি পয়েন্ট শিফট করবে? করবে? Ji, এই যে এই পয়েন্ট, এই sir. পরিমাণ করবে। তার মানে যেইখানে ফিক্স করা আছে ওই জায়গার পয়েন্টটা আর শিফট করবে না, সে ওখানেই থাকবে। তার পরের অংশটুকু শিফট করতে 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 চলে যাবে। তার মানে আমরা যখন ডেল ডায়াগ্রাম আঁকবো তখন প্রথম পয়েন্টটাকে জিরো ধরবো, কেন? সে পয়েন্টটা শিফট করবে না। তারপরেরটা কিউমুলেটিভ সামেশন, কিউমুলেটিভ বুঝো? আগেরটা যদি একটু বেশি হয় বাইরে গেল, তারপরেরটা আর একটু যোগ হলো, আর প্রত্যেকটা কিউমুলেটিভ সামেশন হবে। সামেশন বা কিউমুলেটিভ সামেশন যেটাকে বলা হয় সেইটা হবে। ওই অঙ্কটা করার সময় আমরা আরো ক্লিয়ার করব তোমাদের। এবার আমরা অঙ্কে চলে যাই। এরকম একটা অঙ্ক আছে, এই যে এই পাশে মনে করো যে এই পাশটা ফিক্স করা আছে মনে করো। এখন এটা এইভাবে বিভিন্ন ফোর্স আছে। ডিটারমাইন দ্য রিলেটিভ ডিসপ্লেসমেন্ট অফ পয়েন্ট ডি টু ও। এই যে ডি পয়েন্ট থেকে ও পয়েন্ট পর্যন্ত রিলেটিভ ডিসপ্লেসমেন্ট বলো। রিলেটিভ ডিসপ্লেসমেন্ট মানে ডেল। ইলাস্টিক স্টিল বার অফ ভ্যারিস ক্রস সেকশন কজড বাই দ্য অ্যাপ্লিকেশন। আচ্ছা, আমি তোমাদেরকে এইভাবে পরীক্ষায় দিব না, আমি বলবো ফোর্স ডায়াগ্রাম আঁকো, ইপসাইলন আঁকো, এবং ডেল আঁকো। ডেল, এই তিনটা ডায়াগ্রাম আঁকতে বলবো তোমাদের আমি পরীক্ষা হলে। সো ফোর্স ডায়াগ্রাম আঁকবা, ইপসাইলন ডায়াগ্রাম আমি এইভাবে বলবো না। তারপরে পি দেওয়া থাকবে, এই যে একটা পি, এই একটা পি, তিনটা পি দেওয়া আছে তিন জায়গার, এই যে পি দেওয়া আছে। তারপরে দেওয়া আছে পি ফোর, চারটা পি আছে সরি। তারপরে কি আছে? ক্রস সেকশন দেওয়া আছে, এই যে একটা ক্রস সেকশনের আর একটা ক্রস সেকশনের একটা ক্রস সেকশন মিলিমিটার স্কয়ার দেওয়া আছে। ই এর মান দেওয়া থাকবে, জিপিএ বা মনে করে কেএসআই তো থাকতে পারে, পিএসআই থাকতে পারে। আর হচ্ছে কি দেওয়া থাকবে? লেংথটা দেখেন দেওয়াই আছে, এই যে চারটা জিনিস দেওয়া থাকবে। তাহলে ফোর্স, লেংথ, ক্রস সেকশন এরিয়া এবং ইয়াংস মডুলাস অফ ইলাস্টিসিটি। এখন একটা ইয়াংস মডুলাস অফ ইলাস্টিসিটি কনভার্সনটা তোমার শিখতে হবে। তোমরা মনে রাখবা, যদি জিপিএ তে থাকে, অর্থাৎ জিপিএ কে শর্টে কনভার্সন করা যায়। আমাদের ইউনিট হলো
কিলোনিউটন কিলোনিউটন অথবা নিউটন, এবং আমরা সাধারণত মিলিমিটার স্কোয়ার করি, মিলিমিটার দিয়ে কাজ করি সবসময়। তা জিপিএ কে স্টেটে লিখে দিবে, বা জিপিএ মানে কিন্তু স্টেটে কিলো নিউটন পার মিলিমিটার স্কোয়ার হয়ে যায়। আজকের ক্লাসে আমি এটা পড়াবো না, পরবর্তী ক্লাসে যদি কোনো সময় পাই তোমরা দেখে নিও কনভার্সন। আর এমপিএ মানে মেগা প্যাসকেল যদি থাকে তাহলে এটা হবে নিউটন পার মিলিমিটার স্কোয়ার। তার মানে তোমরা পরীক্ষার জন্য অঙ্ক করবা, এই কনভার্সনটা করার জন্য মনে রাখলে কিন্তু আর ঝামেলা নাই। নাহলে তুমি যদি কনভার্ট করতে যাও অনেক ঝামেলা। মেগা প্যাসকেল মানে নিউটন পার মিলিমিটার, কিলো প্যাসকেল মানে কিলো নিউটন পার মিলিমিটার, গিগা প্যাসকেল মানে, হ্যাঁ কেন গিগা প্যাসকেল মানে, মেগা আর গিগার মধ্যে পার্থক্য কি, 10⁻³ না, মেগা মানে 10⁻6, গিগা মানে 10⁻9, তার মানে 1000-এর সম্পর্ক, অথবা এই জন্য কিলো হয়ে গেছে এখানে, আর কিছুই না। আচ্ছা, এবার এই অঙ্কটা আমরা করব। আমরা পরের পৃষ্ঠায় চলে যাই। ডায়াগ্রামটা এই যে আঁকানো আছে, প্রথমে এই ফোর্স ডায়াগ্রামটা আঁকাবা কিভাবে দেখো তুমি। এই যে এটা এখান থেকে শুরু, এগুলো তোমরা আঁকাইতেও পারো, নাও আঁকাইতে পারো, আমার কোনো দরকার নেই, আমার এখান থেকে আমি প্রয়োজন আমার, ঠিক আছে। কিভাবে আমরা করছি জিনিসটা একটু দেখে নিই আমরা। প্রথম হচ্ছে এখানে এটা টেনশন কাজ করতেছে, কতখানি টেনশন, পি1 এর মান কত, 1000। সো আমি প্রথমে 1000 উপরে দিলাম, শেয়ারফোর্ড ডায়াগ্রামের মতো আর কি, এক ধরনের ফ্রি বডিতে করা যায়। তারপর আমি এখানে আসলাম, এখানে ভ্যালুগুলো এখানে দেওয়া নাই, ঠিক আছে, মানে ওই ভ্যালুটা আগের পৃষ্ঠা থেকে ভ্যালুগুলা ও এই বডিতে দেওয়া আছে ভ্যালুগুলা, বুঝছো। পি1 হচ্ছে 100, পি2 কই গেল, পি2 নাই, পি2 250, পি3 200 এবং পি4 500। সো এই চারটা ভ্যালু তোমরা লিখে নিবা পরীক্ষার খাতায়, এই পি1 পি2 না লিখে আবার। তাহলে এটা 100 আছে, আমি 100-তে করে নিলাম। তারপরে এই ভ্যালুটা কত বলো তো, কত এই ভ্যালুটা, পি2 কত ছিল, 250 না, 250, এই যে 250, পি2 250। সো সোজা গেলাম, কিছু নাই, সোজা চলে আসলাম, -250। 100 - 250 কত হয়, কত হয়, 100 - 250 কত হয়, -150। -150 তারপর সোজা চলে গেলাম, কিচ্ছু নাই, তারপরে কত আসছে, +200। তা -250 +200 কত হয়, +50। চলে গেলাম, তারপরে এই যে 50 আসলো, দেখে গেল একেবারে শেয়ার ফর জায়গার মতোই কিন্তু, দেখছো, খেয়াল করছো, বাট ডিরেকশনটা এক্সিয়াল বরাবর। আমার মনে হয় তোমরা এই জিনিসটা আগাইতে কোনো প্রবলেম হবে না তোমাদের, এটা আগে সমস্যা হবে। না স্যার। আচ্ছা, এইবার আসো এইটা, এটা হলো ইপসাইলন ডায়াগ্রাম, এটা হলো ইপসাইলন ডায়াগ্রাম। তাহলে আমাদের কি আছে, এর মানটা দেওয়া আছে, এবং প্রত্যেকটা ওবি ওসি, ওবি মানে কি, এই ওবি, এটা হলো বিসি, এই তিনটার ক্রস সেকশন দেওয়া আছে, এ দেওয়া আছে। অর্থাৎ এই ডায়াগ্রামটা আমরা এখান থেকে আঁকবো, এটা আমরা এঁকে ফেলছি বাই দিস টাইম। সো আমাদের এটা নিয়ে আর কোনো মাথা ব্যথা নাই। এবার আমরা পরেরটা নিয়ে কথা বলবো, কি সেটা, এইটা আঁকাবো এই ফর্মুলা দিয়ে, যে একটু আগে দেখাইলাম তোমাকে, ইপসাইলন ডায়াগ্রাম আঁকবো পি/ই দিয়ে। তাহলে আমার এখানে পি কত, সবাই কাগজ কলম ক্যালকুলেটর কাছে রাখো, 1000, এটা হচ্ছে পি। তাহলে এ ভাগ করবা, কি দেবা, এ কত, এ হলো 1000, নাকি ভুল বললাম, ও এটা 100, সরি এটা 100, এটা 1000, 1000, আর ই কত, 200 কিলোনিউটন পার মিলিমিটার স্কোয়ার ইন্টু 200। দেখো তো কত হয়, এটা ক্যালকুলেট করো, তো ক্যালকুলেট করো একজন, 200 গুণ করো, ভাগ করো। তার মানে 100-কে তুমি 2 × 10⁻³ দিয়ে ভাগ করবা, তার মানে একটা শূন্য কাটে, দুইটা শূন্য কেটে যায় এখান থেকে, তাই না। তার মানে থাকে 5 1 বাই, × 10⁻⁴ হয়। হ্যাঁ 5 × 10⁻⁴। এটাকে কি এটা লেখা যায়, 0.5 × 10⁻³ লেখা যায়। জি স্যার। তার মানে এটা হয়েছে, সব জি মিলছে, স্যার। ভেরি গুড। এবার আসো -150, মাইনাস মানে নিচে, -150, আর মাইনাসটা আমি বাদ দিলাম আপাতত। 150-কে তুমি ভাগ করবা কি দিয়ে, a/e দিয়ে ভাগ করবা। এখানে এ কত, 2000, এটা কত, 2000, 2000 আর 200,
ইন্টু 200, 200 ইন্টু 2000, তিনটা শূন্য। এটা হচ্ছে তোমার মিলিমিটার স্কোয়ার এরিয়া, আর এটা 200 হচ্ছে গিগাপাস্কেলের জন্য কিলো নিউটন। তার মানে 150 কে 200 আর 2000 ভাগ করে কত হয় দেখো। 3.75 into 10 to the power minus 4. এটা হয় জি স্যার। 0.3 - 3 হয়। জি স্যার। এবার আসো 50 কি করো, 50 কে কি করবা, 50 করবা এ বাই এর এ কত, এর এর হলো 1000, তাহলে 50 কে 1000 দিয়ে ভাগ করো আর 200 দিয়ে ভাগ করো কত হয় দেখো। 50 কে 1000 দিয়ে ভাগ করো আর 200 দিয়ে ভাগ করো কত হয়। 2.5 into 10 to the power minus 4. হইছে, এটা মিলছে। জি স্যার। তার মানে এটা কোনো কঠিন কিছু, সিম্পল জিনিস, একে ভেরি সিম্পল। তার মানে তুমি এইটাকে এই যে ভাগ করলে যা আসে এই ডায়াগ্রামটা পাওয়া যাবা, এবং এই ফর্মুলাটা ইউজ করতেছো, পি কে এই যে ভাগ করে। সবাই ক্লিয়ার? বাকি লোকজন কি অবস্থা, একজনই উত্তর দিচ্ছে, বাকি লোকজনকে আসো বাজারে নাকি ঘুমাই গেছো? জি স্যার। রুদ্রনীল কই, রুদ্রনীল? স্যার আছি স্যার। একই ফলো ফলো করতে পারছো আমাকে? জি স্যার। আচ্ছা, এটা কি কুসুম দেবনাথ শিশির, আমলান আমলান কুসুম দেবনাথ শিশির, এটা কে? হ্যালো, আসো, তুমি কি আসো নাকি? জি স্যার। আওয়াজ দাও না কেন, এত বিশাল নাম রাখছো, লেখাই পড়তেই তো কষ্ট। তুমি কি আমাকে ফলো করতে পারতেছো? অনিশা, অনিশা, অনিশা কি আমাকে ফলো করতে পারছো? অনিশা লাইনে অন করে চলে গেছে নাকি? আর কি আছে? ফারা রশিদ, আমাকে ফলো করতে পারছো? আচ্ছা, তোমাদের পোলাপান কি ম্যাক্সিমাম কি ক্লাসে অন করে চলে যায় নাকি? ফারিয়া প্রভা, লামিয়া, হ্যালো, জি স্যার। কে জি স্যার, কে লামিয়া? জি স্যার। তুমি এত 5 জনের মধ্যে একজনকে পাওয়া গেল, এইভাবে ক্লাস এভাবে করলে তো হবে না। আচ্ছা যাও, হোয়াটএভার। তুমি কি আমাকে ফলো করতে পারতেছো, হচ্ছে বুঝতে পারতেছো? জি স্যার। জি আচ্ছা, স্যার, বুঝতে তার পারছি। মানে আমরা এটা পি ডায়াগ্রাম আঁকলাম, এটা পি ডায়াগ্রাম আঁকলাম, এটা এপসাইলন ডায়াগ্রাম আঁকলাম। এখন আমরা ডেল ডায়াগ্রাম আঁকবো। ডেল ডায়াগ্রাম আসলে কি বলছিলাম আমি, প্রথমটা শূন্য হবে, তারপরে সামেশন হবে, কিউমুলেটিভ সামেশন হবে, তাই তো? তাহলে এটা হলো ডেল ডায়াগ্রাম। ডেল ডায়াগ্রাম আর এটা পার্থক্য দেখো তো, শুধু এলটা গুণ করলে হয়ে যাবে। তার মানে এই ভ্যালুর সাথে এল গুণ করবে। এল কত? এই যে 200 মিলিমিটার। তাহলে এখানে আছে কত? 0.5 ইন্টু 10⁻³ 2000 দিয়ে গুণ করলে কত হয় দেখো তো, একটু একজন করো, ক্যালকুলেশন করো কত হয়। এইটা এটা গুণ করলে কত হয়? স্যার 1 হয়। এই যে 1 হয়, 1 হইছে। জি স্যার। আচ্ছা, এরপরে এই 1 এর সাথে আবার এর সাথে যোগ করবা, যোগ বা বিয়োগ করবা। এটা হলো কত? মাইনাস। এই যে এইটা, এই মাইনাসের সাথে 1000 গুণ করো, করে এটা বিয়োগ করবা। একের সাথে এইটা ইন্টু এটা গুণ করে বিয়োগ করে কত হয় দেখো তো। স্যার 0.625 হয়। এই যে মিলছে। জি স্যার। আচ্ছা, এরপরে এটা যোগ করবা কত, এটার সাথে তোমরা গুণ করবা 150, সরি 1500, 1500, আর এটা গুণ করে এর সাথে যোগ করবা। যোগ মানে মাইনাসের সঙ্গে যোগ করবা, কত হয় দেখো তো। স্যার 1 হয়। এই যে 1 আছে, এই শেষ অঙ্ক। তো এই অঙ্কটা আমি বুঝাইতে সময় নিছি অনেকক্ষণ, বাট তোমাদের অঙ্কটা করতে তো বেশিক্ষণ সময় লাগার কথা না, ঠিক আছে? তা আমার মনে হয় এই অঙ্কটা আসলে পরীক্ষা পারবা তো নাকি? জি স্যার। আচ্ছা, আমি আজকে এখন পরবর্তীতে চলে যাচ্ছি, কারণ আলটিমেটলি আমি স্লো গেছি অনেক, হাতে বেশি সময় নাই। আজকে আমি চ্যাপ্টার শেষ করে দিব। তাহলে আমি তোমাদের এক্সিয়াল স্ট্রেন, এক্সিয়াল ফোর্সটা ক্লিয়ার করলাম। এবার আমাদের করতে হবে টেম্পারেচার চেঞ্জের ঘটনাটা কি। আমি প্রথমেই বলছিলাম টেম্পারেচার চেঞ্জ হলে কিছুই হয় না, টেম্পারেচার যখন বাড়ে যখন এটা লম্বা হয়, টেম্পারেচার কমে যখন ছোট হয়, একেবারে। আর বাকি সমস্ত ফর্মুলা এক্সিয়াল ফোর্সের মতোই, কোনো পার্থক্য নেই।
একই রকম ঘটনা ঘটে। প্রিন্সিপাল সেম অ্যাজ এক্সিয়াল ফোর্স এক্সেপ্ট স্ট্রেন অর ইলংগেশন। স্ট্রেন অর ইলংগেশন টেক্স প্লেস ডিউ টু টেম্পারেচার চেঞ্জ। তা আমি যে কথাটা বললাম আমার মনে বুঝছো তুমি। আমরা এখন করে দেখি একটা অঙ্ক মনে করে যে এটা একটা কোল্ড হয়ে যায়, ইয়া যদি কোল্ড থাকে ঠান্ডা কমে যায়, যদি টেম্পারেচার কমে যায় তাহলে ডেল একটা মাইনাস হয়ে যায়, দেখছো? এবং এই ক্রস সেকশনও ছোট হয়ে যায়। রুম টেম্পারেচারে এটা নর্মাল থাকে এবং এই এল থাকে। আর যদি হট হয় তাহলে এইটাও বাইরে যায় এবং এইটাও বাইরে যাচ্ছে। খেয়াল করছো তোমরা? এই তিনটা জিনিস খেয়াল করো। আমি এই জায়গায় আসি, যদি মাইনাস টেম্পারেচার হয় তাহলে এ ছোট হয়ে যায়, এখান থেকে এই পর্যন্ত দেখো বাঁকা হচ্ছে আমার। এই যে এখান থেকে এইটি পর্যন্ত ছোট হয়ে যাচ্ছে সে। আবার টেম্পারেচার যদি বাড়ে তাহলে এই পর্যন্ত সে বড় হয়ে যাচ্ছে। তাহলে এটাকে আমরা ডেল বলতে পারি, অথবা অনেক সময় ডেল টি বলতে পারি। টি কেন বলি? চেঞ্জ ইন লেংথ ডিউ টু টেম্পারেচার, এই জন্য ডেল টি বলি। আবার অনেক সময় ডেল টিও বলি, ডেল টিও বলি। সো যাই বলি একই জিনিস, ইলংগেশন ডিউ টু টেম্পারেচার। সবাই ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, এইবার আমরা জি স্যার। কি করে, এবার আমরা পরবর্তী পেজে যাই। থার্মাল স্ট্রেনের মধ্যে এটা একটা মেকানিজম যেটার মাধ্যমে থার্মাল এক্সপানশন স্ট্রেস হলে এই বা থার্মাল শক হলে এটা ঘটে। এটা আমি যাচ্ছি না, এখানে কত ফর্মুলা আছে দেখো। এখানে এই যে এখানে কনফিউজ হয়ে যেতে পারো তোমরা। এটা আসলে হবে ইপসাইলন টি। টিটা হচ্ছে ছোট করে হবে ইজিক্যাল টু আলফা ইন্টু ডেলটি। ডেলটি মানে কি? চেঞ্জ ইন টেম্পারেচার। তার মানে যদি টেম্পারেচারের ব্যাপার থাকে তখন স্ট্রেনটা কাছে হয়, ট্রেন হয় আলফা ইন্টু ডেলটি, চেঞ্জ ইন টেম্পারেচার ইন্টু আলফা। হোয়াট ইজ আলফা? আলফা হলো কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার থার্মাল এক্সপানশন। আলফাটা কি? কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার থার্মাল এক্সপানশন। এটার মান কত হয় সাধারণত? আলফার মান এটা পরীক্ষায় দেওয়া থাকবে, তারপরে আমি বলি তোমাদের। স্টিলের ক্ষেত্রে হয় 6.5 ইন্টু 10 to the power -6 probably পার ডিগ্রি ফারেনহাইট, এবং পার ডিগ্রি সেন্টিগ্রেডও আছে, অসুবিধা নাই। তার মানে এই ভ্যালুটা তোমরা জানো। টেম্পারেচার 10 ডিগ্রি হলে 10 দিয়ে গুণ করবা, 20 হলে এটা গুণ করে যেটা থাকবে সেটা হবে স্ট্রেন। স্ট্রেন মানে যদি টেম্পারেচার কমে এটা মাইনাস হবে, আর যদি টেম্পারেচার বাড়ে তাহলে এটা প্লাস হবে। এই যে ডেলটি ডেলটি যাই লেখো। সো তোমরা কনফিউজ হও না। তাহলে আমি স্ট্রেট হয়ে লিখতে পারি সরাসরি লেখার জন্য, মনে রাখার জন্য, ইপসাইলন টি ইজ ইকুয়াল টু আলফা টি। এক কথাই লিখতে পারো তোমরা। টি মানে চেঞ্জ ইন টেম্পারেচার। ডেল ডেল লিখতে গেলে কনফিউশন তৈরি হবে যে ডেল মানে কি, ডেল আবার কি জিনিস। অতএব আলফা টি লিখবে, এটা মনে রাখবে তোমরা। ইপসাইলন টি ইজ ইকুয়াল আলফা টি মানে স্ট্রেন ইজ ইকুয়াল টু কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপানশন ইনটু চেঞ্জ ইন টেম্পারেচার। মনে থাকবে এটা? জি স্যার। আচ্ছা, এবার আসো এই যে এখানে ডেল টি ইনটু এল লিখছে। হাওয়ার এখানে অনেক কিছু লেখা আছে, অত ইম্পর্টেন্ট না। আর যে ফর্মুলা আছে এটার সাথে আমার কি কি ফর্মুলা ছিল? আমরা বলছিলাম ডেল ইজ ইকুয়াল টু এক্সএল এর মধ্যে কি বলছিলাম? পিএল বাই এই। এটা কিন্তু কাজ করবে এখানে, এই এটা কিন্তু কাজ করবে, এই ফর্মুলাও এখানে কাজ করবে। সিগমা ইজ ইকুয়াল টু ই ইন্টু ইপসাইলন, এটাও কাজ করবে। সিগমা ইজ ইকুয়াল টু পি বাই এ, এটাও কাজ করবে। ইপসাইলন ইজ ইকুয়াল টু ডেল বাই লেংথ, এটাও কাজ করবে। পার্থক্য কি হবে? এইটা হবে ডেল টি। এইখানটাই খালি চেঞ্জ হয়ে যাচ্ছে। ওইটা ছিল ডেল এল, এটা ডেল টি। আর কোথাও কোনো পার্থক্য নাই। সবাই বুঝছো না বুঝো নাই? জি স্যার। মানে দুইটার মেকানিজম সেম, সাদি এটার স্ট্রেন হচ্ছে টেম্পারেচারের জন্য এবং এই জন্য ডেল টি বলতেছি, আর ওটা স্ট্রেন হচ্ছে
এক্সিয়াল ফোর্স জন্য এই জন্য আমরা ডেল এল বলতেছি, আর কোথাও কোনো, তার মানে ওইটা যদি বুঝে থাকো এইটা তোমার আর কোনো প্রবলেম হবে না। এখন আমরা একটা অঙ্ক করবো, ছোট্ট একটা অঙ্ক। এই দুটো অঙ্ক মোটামুটি পরীক্ষায় 99% থাকে, কখনো মিস হয় না। তাহলে আমি জেনারেলি ভাই, যদি টেম্পারেচার চেঞ্জ হয় তাহলে কি হয়? ইলংগেশন হয়। ইলংগেশন হয়, শর্ট হইতে পারে, প্লাস হইতে পারে, মাইনাস হইতে পারে। ইলংগেশন হলে কি হয়? স্ট্রেন হয়। স্ট্রেন মানে কি? ডেল কে এল দিয়ে ভাগ করা। মানে এটা হয় না, মানে এটা ক্যালকুলেশনে হয়। প্র্যাকটিক্যালি টেম্পারেচার যদি বাড়ে তাহলে লেন্থ বাড়ে, টেম্পারেচার যদি কমে তাহলে লেন্থ কমে। এটা হচ্ছে ফ্যাক্ট, এটা একটা ইনসিডেন্ট। আর এটা হচ্ছে ক্যালকুলেশন, অর্থাৎ এটা বা এটা দিলে স্ট্রেন হয়। যদি স্ট্রেন হয় তাহলে স্ট্রেস হবে, স্ট্রেন হলে স্ট্রেস হবে। অর্থাৎ আমি যদি, কেউ যদি তোমার হাত ধরে টেনে লম্বা করতে চাই তাহলে তুমি ব্যথা পাবা না হাতে? তার মানে একজন তোমাকে হাতটা মুচড় দিয়ে দিল, তুমি ব্যথা পাবা। মুচড়টা হলো স্ট্রেন আর ব্যথা পাওয়াটা হলো স্ট্রেস। সো স্ট্রেন হলে স্ট্রেস হবেই। সো আমরা জানি স্ট্রেন হলে, এটা স্ট্রেন হলে স্ট্রেস হবে, কারণ এই ফর্মুলাটা আমরা জানি। স্ট্রেন হলে স্ট্রেস হবে, স্ট্রেস হচ্ছে স্ট্রেনের সাথে ই গুণ করতে হবে, এই যে এই ফর্মুলাটা আছে দেখো। আর স্ট্রেস হলে ফোর্স হবে, কারণ এর সাথে কষ্ট গুণ করলে ফোর্স হয়ে যাবে। এবং আলটিমেটলি যে ফোর্স হয়, মনে করে এরকম একটা জিনিস যদি এরকম হয়, মনে করে এরকম আমার একটা জিনিস আছে, এই পাশে একটা জিনিস সাপোর্ট দেওয়া আছে, এই পাশে একটা সাপোর্ট লাগানো আছে। সাপোর্ট মানে মনে করে ফিক্স সাপোর্ট আছে, ফিক্স মানে কোনো লাগানো আছে। এখন আমরা যদি এখানে তাপ দিই, তাপ এখানে যদি হিট দিই আমরা, তো এর লম্বা হবে, অবশ্যই লম্বা হবে, কিন্তু লম্বা তো হইতে পারবে না। কি হবে? এখানে আটকাই যাবে, তখন এর মধ্যে ফোর্স ডেভেলপ করবে, অথবা এখানে একটা রিয়াকশন ডেভেলপ করবে, এখানে একটা রিয়াকশন ডেভেলপ করবে। এই রিয়াকশনের মান কত হবে? এর ভিতরে যে পরিমাণ ফোর্স ডেভেলপ করবে এর ভিতরে রিয়াকশন মান সেম হবে। সবাই বুঝছো না বুঝো নাই? মানে তুমি মনে করো যে, আমার কথা মনে করো যে তোমাকে কেউ চেপে মানে মাথার উপরে চাপ দিয়ে আটকে রাখছে, তুমি সোজা হতে পারছো না। তোমার সোজা ততক্ষণই তুমি শরীরের মধ্যে ব্যথা পাচ্ছ, যেই পরিমাণ যে মাথায় হাত দেয় সেও সেম পরিমাণ ফোর্স পাবে। যদি সমান না হইতো তাহলে কিন্তু ইকুইলিব্রিয়াম থাকতো না, তাহলে ওর হাত চলে যেত, তুমি বেড়ে সোজা হয়ে যাইতা, অথবা ও জোরে চাপ দিলে তুমি আরো নিচু হয়ে যাইতা। যদি কেউ তোমার মাথার উপরে একটা চাপ দিয়ে রাখে, তুমি বাঁকা হয়ে দাঁড়ায় আসো, সোজা হইতে পারতেছো না, তুমি চেষ্টা করছো প্রাণপণ সোজা হওয়ার জন্য, আর যে তোমার মাথার উপরে হাত দিয়ে আছে সে এমন প্রেশার দিয়ে রাখছে তোমার সোজা হতে দিচ্ছে না। তাহলে তুমি যে পরিমাণ ফোর্স দিচ্ছ তার হাতে সেম পরিমাণ ফোর্স লাগবে না? তার হাতে যেটা লাগছে ওইটাই কিন্তু রিয়াকশন। আমি বুঝতে পারছি না, পারি নাই? জি স্যার, বুঝতে পেরেছি। এটা যদি বুঝে থাকো অঙ্কটা আর 1 মিনিটের অঙ্ক, রাইট? তাহলে আমরা চলো অঙ্কটা করে ফেলি, একটু দেখি। আচ্ছা, এই যে ফর্মুলা গুলো আছে এটা আমি আরেকবার রিপিট করতেছি। এই যে আমরা এটা বলি, বাট এইটা বলি আলটিমেটলি আমরা এই যে এটা বলি, যাই বলি তুমি কনসেপ্টটা বুঝে, তুমি সোজা কথা খালি এটা মনে রাখবা, ইপসাইলন ইজ ইকুয়াল টু আলফা টি, আর কিচ্ছু লাগবে না, এই একটাই ফর্মুলা লাগবে। এগুলো সব ফরগেট ইট, বইয়ের মধ্যে যা আছে ফরগেট ইট। তুমি এইটা যদি মনে রাখতে পারো আর কোন অঙ্কের মধ্যে কোনো প্রবলেম নাই। এটা কি সহজ হবে না তোমার জন্য এতগুলো ঝামেলা থেকে? এটাই ভালো লাগবে। আচ্ছা রাইট, এবার এইটা তো আছে, এটা আছে আগের ফর্মুলাই আছে। এবারে একটা অঙ্ক করলেই বুঝতে পারবা। এটা অঙ্ক আছে দেখো, এই যে এখানে হচ্ছে দুইটার মাঝখানে এই যে এরকম একটা ছোট ক্রস সেকশন, একটা বড় ক্রস সেকশন। হ্যাঁ, এটা হলো 1 নম্বর, এটা 2 নম্বর লাগানো আছে। এখন এখানে যদি টেম্পারেচার দেওয়া হয় তাহলে এর ভিতরে ইলংগেশন হবে, ইলংগেশন হলে স্ট্রেস হবে, স্ট্রেস হলে দুইটা মিলেমিশে দুই পাশে এক চাপ দিবে। সো এই পাশে যে প্রেসার দিবে এই পাশে একই প্রেসার দেওয়া হবে। সো আলটিমেটলি প্রেসার দিয়ে আমাদের কোর্স বলছে কি, আমাদের বের করতে হবে এখানকার রিয়াকশন কত, রিয়াকশন এট বি কত, এটা একটা প্রশ্ন, সরি। আর 2 নম্বর এখানে স্ট্রেস কত হবে, এর মধ্যে কি পরিমাণ স্ট্রেস হবে, স্ট্রেসটা কেন বের করবা? প্রশ্ন, স্যার আমি তো রিয়াকশন বের করলাম, আমি স্ট্রেস কেন বের করব? কারণ তুমি যখন আমাকে কোনো একটা বিল্ডিং এরকম একটা জিনিস সাজেস্ট করবা, প্রথম কথা হচ্ছে এখানে এমন ম্যাটেরিয়াল লাগাইতে হবে যে এই রিয়াকশন সাস্টেইন করতে পারে। তুমি মনে করো একটা ব্রিক ওয়াল দিলা, ব্রিক ওয়াল ঠেলা মারলেই তো ভেঙে যাবে, সেখানে ব্রিক ওয়াল দেওয়া যাবে না, তাহলে কি দিবা? এখানে হয়তো শেয়ার ওয়াল দিবা বা সিমেন্ট বা রড দিয়ে ওয়াল দিতে হবে। আর এইটা মনে করি এমন ম্যাটেরিয়াল দিলা এই স্ট্রেস টলারেট করতে পারলো না, তুমি তখন বলবা ঠিক আছে এখানে লোহা দাও বা তামা দাও বা হোয়াটএভার,
আমার কথা হচ্ছে এই স্ট্রেস এবং রিয়াকশন যদি বের করতে না পারো তাহলে কি তুমি বিল্ডিং এ যখন আমাকে সাজেস্ট করবা, আর্কিটেক্টের কাজ কি? আর্কিটেক্টটা কি করে? আর্কিটেক্টরা আমাদের কমফোর্ট দেখে। কমফোর্ট মানে একটা স্পেসটাকে ম্যানেজ করে সুন্দর করে এমন ভাবে জিনিসটা প্ল্যান করে যাতে যে থাকবে সে যেন সুন্দর আরামে থাকতে পারে, তার কষ্ট না হয়, এবং এই জিনিসটা যেন মোটামুটি ব্রেক না করে, ফেইলার না করে। তাহলে তোমার স্ট্রেস বের করতে হবে এবং রিয়াকশন বের করতে হবে। তাহলে আমরা কিভাবে করব? আমরা দেখি কিভাবে করি আমরা। তাহলে প্রথমে আমরা এখানে দেখো এই যে দেওয়া আছে, এই যে L1 আর L2 সমান, এটাও 12 ইঞ্চি, এটাও 12 ইঞ্চি দেওয়া আছে। L1 আর L2 সমান, এর ক্রস সেকশনে A1, এই যে এখানে সব দেওয়া আছে, আমি এখান থেকে বের করছি আর কি, এখানে সব দেওয়া আছে বা নিচে দেওয়া আছে, হয়তো কোনো দিকে দেওয়া আছে। তাহলে এর ক্রস সেকশন হচ্ছে কত? 0.6 আর 1.2। আর এখানে যে P1, এর ভিতরে যে ফোর্স হবে, এর ভিতরে ফোর্স একই হবে এবং রিয়াকশন একই হবে। এই জন্য লিখছি P1 = P2 = RB = আরএও লিখতে পারো। আমার আরএ চাই নাই বলে আরএ লিখি নাই। আমি যদি এইটা বের করতে বলতাম আরএও একই সমান হইতো। আর এর মান তো ফিক্স করাই আছে স্টিলের জন্য। তাহলে আমরা কি দেখলাম? এই জিনিসটা দেখলাম। মানে আমরা পরবর্তী অঙ্ক শুরু করব। এটা অঙ্ক এখন শুরু করি নাই, খালি ডাটাগুলো দেখলাম আমরা। এবার অঙ্ক করলে প্রথমে ডেলটি কত হবে দেখো, এইটা হলো প্রথম কথা। আমার টেম্পারেচার অফ দ্য বার হচ্ছে -50°C, আর আমি +75 করলাম। তাহলে ডিফারেন্স কত হলো বলো তো? -50 + 75 কত? 125 minus 1. এইটাই হলো বিষয়। তার মানে আমার টেম্পারেচারটা এখানে ক্যালকুলেশনটা লিখতে ভুল করছে। এটা হবে 75, এটা হওয়া উচিত এরকম 25 minus 50. -50, ঠিক আছে? Yes, sir. এইটা হবে, এটা হলো 125 হবে। যাই হোক, প্লাস হবে কিন্তু মাইনাস হবে না। যাই হোক, যেটা এখানে করতে ভুল হয়েছে, হাও বান ফরগেট ইট। এটা যদি তুমি বুঝে থাকো, তার মানে আমরা এটা কি পাইলাম বলো তো? টি পাইলাম, টি পাইলাম না? জি স্যার। এখানে ডেলটি লিখছে, বাট তুমি টি লিখবা, কোনো সমস্যা নাই। ডেলটি টি বুঝলেই হলো, আমি বুঝতে পারলেই হলো। আচ্ছা, এরপরে আমি এখন স্ট্রেন বের করব। তাহলে কি করতে হবে? এর সাথে কি করতে হবে? কি করতে হবে? আলফা গুণ করতে হবে না? জি স্যার। আলফার মান দেওয়া আছে, এই যে এটা ভুল আছে কিন্তু -6 হবে। -6 হবে। হ্যাঁ, এটা ভুল আছে, এটা -6 হবে, ঠিক আছে? এটা মাইনাস, আলফার সঙ্গে এটা গুণ করলে আমরা ডেলটি পেয়ে যাব। ডেলটি পাওয়া মানে কি বলতো? ডেলটি পাওয়া মানে আমার টেম্পারেচারের জন্য কি পরিমাণ ইলংগেশন হবে এটা পেয়ে যাব। সঠিক কিনা? জি স্যার। আচ্ছা, এটা যদি বুঝে থাকো অঙ্ক তো শেষই হয়ে গেছে। তাহলে এইটা হচ্ছে ডেলটি, এই ডেলটি আমরা পেয়ে গেলাম, এটা ওই ফর্মুলা আলফা। আর এইটা কিন্তু ডেলটি, বড় ডেলটি, এই এল দিয়ে গুণ করছি আমরা, দেখছো? এল দিয়ে গুণ করা মানে কি? আমি হলো আবার বলতেছি, ইপসাইলন মানে ডেলটি, ডেলটি বাদ দিচ্ছি, ডেলটি লিখলাম কেন? ইপসাইলন মানে হলো আলফা টি, আর ডেল মানে আলফা টি এল, আলফা টি এল। কারণ ইপসাইলনের সঙ্গে এল গুণ করলে ডেল হয়। সো আলফা টি এল করছে, এটা কিন্তু ডেল করছে আসলে, এই যে ডেল করছে, এটা ডেল আলফা, এটা আলফা টি এল। এল কত এটার? 12 আর 12 মিলে কত? 24। সো আমরা কি পরিমাণ লম্বা হয়েছে এটা বের করতে পারলাম না পারি নাই? পারছি। আচ্ছা, এবার এই যে পরিমাণ লম্বা হবে সেম পরিমাণ স্ট্রেস ডেভেলপ করবে। তো পরবর্তী বিষয়ে চলে যাও আমরা। দেখো, এটা হচ্ছে, এটা হলো এই অবস্থায় ছিল লম্বা হওয়ার জন্য। এখানে আচ্ছা, ছবি বাদ দাও, ছবি নিয়ে চিন্তা করার দরকার নেই, আমরা ক্যালকুলেশন যাই। আমরা ডেলটি পেয়ে গেছি। ডেলটি মানে ডেল, ডেলটি আমি বড় ডেল লিখি, বই থেকে লিখছি তো, ডেলটি। এবার আসো, আমরা জানি ডেল ইজ পিএল বাই এই, তাহলে এই ডেলটা, এই ডেল আর এই ডেল সমান হবে। পিএল বাই এই যদি হয়, এখানে দুইটা অংশ আছে, এখানে একটা অংশ আছে, তাহলে কি হবে? P1 L1 বাই A1E প্লাস P2 A2 বাই L1 দুইটা হবে, এইটা হবে, তাই না? এই পাশে রিয়াকশনটা কি হবে?
এটা এটা আপাতত তুমি এটা বাদ দাও, দুইটার যোগফল হবে না, দুই পাশের এটার পি আর এটার পি হবে না, এখানে একটা ডেল হবে, এখানে একটা ডেল হবে। সো এটা হলো P1 L1, এটা এটা। এখন আমরা জানি P1, আমরা কি জানি P1 L1 L2 এর মান দেওয়া আছে, এর মান দেওয়া আছে। পি এর কথা কি বলছিলাম, P1 P2 আর আরবি সমান, P1 P2 আর আরবি সমান। তাহলে এই P1 আর P2 এর পরে আমরা আরবি যদি লিখি, চলে আসো এই পৃষ্ঠায়, এটা হলো ফর্মুলা, গত ওই পেজ থেকে নিয়ে আসলাম, এটা পাইছি আমি ডেল আর, এটা ফর্মুলা। ফর্মুলা কি দিছি দেখো, P1 আর P2 এর পরে আরবি লিখে দিছি, আর কিছুই করি নাই। P1 আর P2 আরবির সমান, এটা লিখে দিই। তাহলে কি হলো, এখানে আরবিটা কমন নিয়ে নিলাম, একই জিনিসের আরবিটা কমন নিয়ে নিলাম। কমন নেওয়ার পরে কি হলো, এবার এ আর ই এর মান বসাই দিব আমি। ও ইটাও কমন নিতে পারি, ইটাও কমন, তাহলে আরবি বাই ই কমন নিয়ে নিলাম। কমন নিয়ে আমরা পাইলাম এই যে আরবির নিচে ই লিখে দিলাম কমন নিয়ে, এই মানটা বসাই দিয়ে আমরা এই যে আরবির মানটা, আরবি কিভাবে পাইলাম এটার মান, এটা বাই আরবি পাইলাম। ডেল আর এর মান পাইলাম এইটা ইনটু আরবি, মানে এই যে আরবি আর এই ক্যালকুলেশন করে যা আসে তাই। তাহলে ডেল আর এর মান পাইলাম এইটা আর আরবি, আর ওই পাশে পাইলাম দুইটা সমান। দুইটা সমান না কেন বলো তো, একটা হচ্ছে এই দেখো কি রে আসে না কেন, ডেলটির মান আমরা পাইছি আগেই ওই যে ক্যালকুলেশন করে আলফা টি ইনটু এল দিয়ে। আর অতএব ডেল আর ডেলটি সমান। ডেল আর ডেলটি মানে কি, একটা হচ্ছে কি পরিমাণ রিয়াকশন হবে এবং কি পরিমাণ টেনশন, টেম্পারেচার জন্য কি পরিমাণ লম্বা হবে, দুইটা একই জিনিস। সো এই দুটো সমান হলে কি হবে, এইটা আর এইটা সমান হবে। সো এইটা এটা সমান হবে, তাহলে এই সমান হলে দেখো এখানে আরবির মানটা বেড়ে যাচ্ছে, তোমরা অঙ্ক করলে। সো এখানে বেড়াইলে কত হচ্ছে, আরবির মানটা কত হচ্ছে, এইটা বা এটা মানে আরবির মান হচ্ছে এত। আরবি কত হচ্ছে, এটা এত পাউন্ড এত কিপ হয়ে যাচ্ছে। সো আমাদের আরবির মানটা কি কোনো কনফিউশন হয়েছে বুঝা, তোমরা আরেকবার দেখে নিও, আর আমি স্লাইডটা দিয়ে দিব না তোমাদের, তোমরা বুঝে ফেলবা। এবার আরবির মান যখন জানো, আরবি মানে এখানে কি বলে রিয়াকশন হচ্ছে এটা যখন জানো তোমরা, তাহলে এই স্টেজ বের করতে পারবা, কে বলতে পারো, পারবা বের করতে পারবা না, কেউ একজন বলো আমাকে, বের করতে পারবা, না পারলে না বলো, আর পারলে কথা বলো। হ্যালো, আসো তোমরা, স্যার কি পারবা না, উত্তর দাও না রে বাবা, উত্তর না দিলে তোমার টাইম চলে যাচ্ছে তো, আমার হাতে সময় নাই তো, 2-1 মিনিট সময় আছে। পারবা না, পারবা না, দেখতে হবে স্যার। তাহলে বলো স্যার পারবো না, স্টেজ বের করতে হবে। আচ্ছা বলো এখানে পি কত, এখানে P1 এখানে P2 ছিল না, এখানে P1 এখানে P2, এবং P1 P2 কার সমান, আরবি সমান না। জি স্যার। আচ্ছা তাহলে সিগমা কি, সিগমা মানে পি বাই এস, পি বাই এ না, সিগমা মানে কি পি বাই এস, মানে P2 মানে আরবি, কিন্তু এ তো দেওয়াই আছে তোমার এই যেটা, তাহলে এর সাথে এ ভাগ করলে হয়ে যাচ্ছে অঙ্কটা, দেখো শেষ। এই দেখো সিগমা 1 হলো P1 বাই A1, সিগমা 2 P2 বাই A2। পি মানে কিন্তু আরই, কিন্তু আমরা বলছিলাম আরবি আর পি সব সমান। এই শেষ, অঙ্ক শেষ। কার কোনো সন্দেহ আছে? না স্যার। তাহলে আমরা এখানে শেষ করে দিচ্ছি, আমি এটা দিয়ে দিব না, আর নেক্সট ক্লাসে আমি তোমাদের ডিফ্লেকশন অথবা অন্য একটা জিনিস পড়ানো শুরু করবো।